প্রশ্ন আছে আমাদের এই সংবাদ শিরোনাম নিয়ে আমি প্রশ্ন করতে চাই যে সরকার একভাবে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে অবরোধ বা হরতাল চলছে, নাশকতা চলছে, সরকার পুলিশ দিয়ে নিরাপত্তা বিধান করবে। আমরা দেখেছি যে সেই রংপুরে যে বাসে যে পেট্রোল বোমাটি দেওয়া হলো সেটি কিন্তু সামনে পিছনে বিজেপি তারা গার্ড দিয়ে নিয়ে আসছিল এবং এর মাঝেও কিন্তু এই ঘটনা ঘটেছে। তো এই যে সরকারের পুলিশি প্রহরায় এই যে ব্যবস্থা সেটি আসলে কতটা আশ্বস্ত করতে পারছে জনগণকে, বা যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমি ছোট করে একটু জানতে চাইবো যে এই পুলিশি প্রশাসনের মধ্য দিয়ে সরকার সেই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা। শুধু পুলিশ বা ল এনফোর্সার দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে আপনি কখনো নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনি দেখবেন তাহলে বিকল্প হচ্ছে একটাই, সেটি হচ্ছে পিপলের ট্রাস্টটাকে অর্জন করা। কিভাবে ট্রাস্ট অর্জন করা? আপনি যদি আপনার এখন যদি আমি সোজা সাপটা একটা কথা বলি, এই যে ভায়োলেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় বিএনপি মেরে যাচ্ছে বা জামাত শিবির লোকেরা মারা যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে, মেরে যাচ্ছে, যেহেতু তারা কর্মসূচি দিয়েছে। যেমন বিএনপি কিন্তু আবার রংপুরের মিঠাপুকুরের ঘটনায় তারা নিন্দা জানিয়েছে। নিন্দা জানানোর পাশে এই প্রসঙ্গে বলতে চাই, বিএনপি নিন্দা করে বোঝাতে চাচ্ছে ভাই আমরা এটা করি নাই, সরকারের এজেন্টরা করেছে। কিন্তু এই কথা বললে হবে না। আপনি যখন একবার ভায়োলেন্স করে প্রমাণ করেন বা কোনো একটা ঘটনা ঘটান, তখন যা কিছু হোক আপনার প্রোগ্রামের দিনে যদি এই ঘটনা ঘটে তাহলে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। বিএনপি করেছে বা না করেছে সেটার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বিএনপি জামাতকে এই দায়িত্ব নিতে হবে। আপনি দর্শক আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন বলুন। আমি হাফিজউদ্দিন ঢাকা ক্যামেরা থেকে বলছি। জি জনাব হাফিজউদ্দিন বলুন। আমি আজকে সম্মানিত অতিথিদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। আব্রাহাম লিঙ্কন বলে গেছেন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা যদি গণতন্ত্রের সংজ্ঞা হয়ে থাকে, জনগণের জন্য নির্বাচিত সরকার জনগণের জন্য কল্যাণ করে যাবে, এই সাইডটা কিন্তু গণতন্ত্র আমরা বলি। তাহলে পেট্রোল বোমা এবং গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় গেলে সেই সরকার জনগণের জন্য কতটুকু কল্যাণকর হবে? জি ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাকে। একটা আইডিয়াল প্রশ্ন উনি করেছেন, সেটি হচ্ছে কথার কথা আমরা ধরে একটা হাইপোথেটিক্যাল জায়গায় যাই। সেটি হচ্ছে যে আজকে যারা বিএনপির পক্ষে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক বা যে কোনো যুব দল হোক, কোনো একটা নেতাকর্মীরা যারা বোম মারছেন, মারার পরে আওয়ামী লীগ সরকার এখন যিনি আছেন, যারা আছেন, তারা মামলা দিলেন। আপনি খেয়াল করে একটা মজার বিষয় হচ্ছে এই যে ভায়োলেন্সের মামলাগুলো হয়, কয়টা মামলার সাক্ষীকে আপনারা অপরাধীদের ধরে সাজা দিয়েছেন? দেয়া হয় কি অমুক সহ এতজন, 1000 2000 মানুষ, এবং এগুলি মামলার কোনো ফিউচার থাকে না। যদি হাতে নাতে ধরার পরেও এরকম ঘটনাও ঘটেছে, দেখা গেছে ক্ষমতায় সেই দল ক্ষমতায় আসবার পরে সেগুলো বাদ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে মোরাল এন্ড আইডিয়াল জায়গা থাকে না। এই যারা বোমা মেরেছে, এই বোমা নিক্ষেপকারীরা গিয়ে বলবে যে আপা বা ম্যাডাম আপনার জন্য আমি এই পুলিশের এটা হয়েছে। উনি আইডিয়ালিস্ট, মানে একটা মঞ্জুর চৌধুরী, এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে দায় কার। আমরা দেখছি যে বিএনপি আওয়ামী লীগের উপর চাপাচ্ছে বা আওয়ামী লীগ বিএনপির কথা বলছে, কিন্তু এর দায়িত্ব নিচ্ছে না কেউ। যে ঘটনাটি বললেন যে এর আগেও 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে তার আগে পরে যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে 1 বছর আগে, সেই সময়ের ঘটনাগুলোর আসলে কোনো বিচার হয়নি বলে বলা হচ্ছে। যে সুনির্দিষ্টভাবে ঘটনা কে ঘটিয়েছে, এর পিছনে কারা সংশ্লিষ্ট, তার মামলা এবং তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে যে দণ্ডিত করা, সেই ধরনের বিচার যদি হতো তাহলে এই ঘটনাগুলো কমে আসতো। কিন্তু সেটি আমরা দেখছি না কেন? মানে আমরা এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর দেখছি, পক্ষ বিপক্ষে এক ধরনের এটিকে নিয়ে ব্যবহার দেখছি, রাজনীতি দেখছি, কিন্তু প্রকৃততে অপরাধীদের বিচার প্রক্রিয়াটি সেভাবে দেখছি না। মারা গেছে তারা, মারা গেছে আপনার সাধারণ লোক। আরেকজন দর্শক আছে। জি হ্যালো। জি হ্যালো। জি দর্শক কে বলছিলেন? পরিচয় দিয়ে বলুন। জি আসসালামু আলাইকুম। জি আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আমার নাম মনির। জি বলুন। আজকে যে প্রোগ্রামটা দেখছিলাম, প্রোগ্রামটা কথাবার্তা সুন্দর লাগলো, কামরানগর সাহেবের কথাবার্তা সুন্দর লাগছে আমার। তো বিষয়টা হলো এটাই যে আমার যেটা মনে হয় যে আমাদের যে পলিটিক্যাল এত প্রবলেম, তো এইসব প্রবলেমকে কেন্দ্র করে আমরা যে আলোচনা বা অনেক কিছুই কথাবার্তা বলি, কিন্তু আমরা কেউই আর কি সবাই দেখা যাচ্ছে যে আপনার ওই গাছের উপরে পানি ঢালছে, গাছের গোড়ায় পানি ঢেলে আর কি। জি দর্শক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যেটা আমরা যেটা দেখছি, এটা মানে একটা আমার এটা মনে হয় আর কি, তাহলে যে বাংলাদেশে যে পলিটিক্যাল যে ক্রাইসিস গুলো, এগুলো অনেকটাই কেটে যাবে যদি আমাদের দেশে
যেমন আমি যদি গ্রামে যদি যাই, তাহলে দেখা যায় যে দর্শক ছোট করে বলুন প্লিজ। মানুষ গ্রামে কোন একটা মানুষকে যদি বলা হয় যে অমুক ধরনের মানুষ, তাহলে দেখা যায় যে ছি করা হয়। এটা শুধুমাত্র গ্রামেই না, এটা শহরেও হয়, শিক্ষিত মানুষদের মধ্যেও হয়। সেটা আমরা সবাই কিন্তু মনে মনে এটা জানি, কিন্তু আমরা কিন্তু জিনিসটা চর্চা করি না। আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলো যদি ঠিক করতে পারি, তাহলে আমাদের ভাবমূর্তিটা বহির্বিশ্বে অনেক ভালো হবে এবং আমরা অনেক প্রবলেম থেকে বেরোয় আসতে পারবো। যে ধন্যবাদ দর্শক, আপনাকে অনেক দূর থেকে ফোন করেছেন, ঠিক বুঝতে পারলাম না ওনার প্রশ্নটা। ঠিক আছে, বেসিক্যালি অবজারভেশন অবজারভেশন বলছি যে আমরা যে টক্স করি বা কথাগুলো বলি সেটি গাছের গোড়ায় পানি না ঢেলে আমরা আসলে আগায় ঢালি, মানে এগুলোর কোনো সমাধান বা এগুলোর কোনো ফলাফল আসে না। প্রকৃত যে বিশ্লেষণ বা প্রকৃত সমস্যাটাকে আমাদের বোঝা দরকার, সেটি হয়তো বলতে চাচ্ছি। সেটারই তো আমরা সবসময় সেটা চেষ্টা করি। এখন কেউ কেউ আছেন যে এসব আলোচনাটাকে চান না, তারা কোনো আলোচনায় চান না। অ্যাটলিস্ট আলোচনায় ভুল হতে পারে, রং কনক্লুশন হতে পারে, কিন্তু তবুও তো একটা চেষ্টা চলছে। এই যে টকশোর মাধ্যমে জাতির যে সমস্যাগুলিকে তুলে ধরা হচ্ছে, এই দর্শকরা ফোন করে বলতে পারতেছেন, এটার একটা গুরুত্ব আছে। আপনার আমার মনে হয় যে দর্শকের উত্তরটি পেয়ে গেছে। আমি প্রশ্ন করেছিলাম যে এই ঘটনাগুলোর বিচার না হয়ে এক ধরনের রাজনৈতিক প্রয়োগ আমরা দেখি, কারণ সেটার মেইন কারণ হচ্ছে যারা ভিকটিম, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, তারা হচ্ছেন আম জনতা, সাধারণ ব্যক্তি। এই সাধারণ ব্যক্তির প্রতি এই দুই দলের বা যারাই অল্টারনেটিভলি পাওয়ারে থাকতেছে, তাদের তেমন আনুগত্য নাই। তারা এর দ্বারা খুব একটা যে মুভড বা আতঙ্কিত হন না। আপনি দেখুন যে এই 5জন লোক নিহত হয়েছে, কোনো একজন মন্ত্রী কি মিঠাপুর গিয়েছেন এদেরকে বাঁচানোর? না, আমরা তো এও দেখেছি যে বার্ন ইউনিটের মন্ত্রীরা দেখতে গিয়েছেন, কিন্তু প্রশ্নটি হলো যে দেখতে গিয়েছেন বা বিরোধী দলের নেত্রী গিয়েছেন দেখতে, এইসব ঘটনা আমরা দেখেছি। কিন্তু ওই দেখতে যাওয়ার মধ্যেই তো সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে যে তার চিকিৎসা বা তার ক্ষয়ক্ষতি, তার আর্থিক অবস্থা কি, পরিবারের কি সংকটের মধ্যে পড়েছে, সেটি তো আর আমরা ফলো আপ করে না, বা সেই দেখতে যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয়। ঠিক আছে, দেখতে যাওয়া বরং তারা ইনফেকশন ছড়ায়। বরং আপনি দেখুন এই যে যারা একটা গাড়ির ভিতরে, সেখানে 70 জন লোক থাকে, যখন পেট্রোল বোমা সে মারতেছে, সে কিন্তু একটা ছোট ধরনের গণহত্যা করতেছে। একজন লোককে যখন গুলি করে মারা হয়, তার ফাঁসি হয়ে যায়, একটা লোক বা 2টা লোকের। আর এখানে সে গণপরিবহনে সেখানে শিশু আছে, নারী আছে, মানুষ আছে। সেখানে যখন একটা লোক পেট্রোল দিয়ে বাসের মধ্যে আগুন ধরাই দিচ্ছে এবং মারা যাচ্ছে, সেটাকে তো ছোটখাটো একটা জেনোসাইডের পর্যায়ে, গণহত্যার পর্যায়ে পড়ে যায়। এবং সেই সব লোক কিভাবে তাদেরকে ধরা যায় না, কেমনে তাদেরকে ধরতে পারে না সরকার কিংবা গোয়েন্দা বাহিনী, এটা আমার কাছে অবাক লাগে। কারণ ওইখানে যে লোকগুলি মারা গেছে, ঠিক আছে মারা গেছে এন্ড, সুতরাং দে ডোন্ট কেয়ার। এখানে এই যে জনগণের প্রতি তাদের একটা দায়িত্বহীনতা, সেটা কিন্তু প্রকাশ পায়। কারণ আজকে যদি এই বাসে আগুন দেওয়ার জন্য 5টা লোকের ফাঁসি হইতো বাংলাদেশে, বাসে আগুন দিতে যেত না। বাসে আগুন দেয় কারা? এই পলিটিক্যাল লোকেরা টাকা পয়সা দিয়ে তো পাঠায়। এটার একটা অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন কামরান, যে আপনার কাছে আসতে চাই, এই যে যারা রাজপথে এই ধরনের সহিংসতা ঘটনা ঘটে, এটি আউটসোর্সিং করা হচ্ছে। আমরা পত্রিকায় আমরা দেখেছি, আপনারা সাংবাদিকতা করেন, বিভিন্ন সময় বলেছেন যে একই সন্ত্রাসী গ্রুপকে আওয়ামী লীগ ব্যবহার করছে, অথবা বিএনপি ব্যবহার করছে, অথবা অন্য একটি দল ব্যবহার করছে। হয়তো তারা একটি রাজনৈতিক ছত্রছায়া অর্থাৎ প্রশাসনের ছত্রছায়া থাকছে, ভাড়া খাচ্ছে। তো আসলে তাদেরকে আদর্শিক কোন জায়গা থেকে যে কাজগুলো করছে সেটিও নয়। তো এই জায়গাটি যদি কন্টেন করা না যায়, তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাস যেভাবে ছড়িয়ে পড়ছে, একসময় রাজনীতি এত সন্ত্রাসীরাই রাজনীতিকে খেয়ে ফেলবে কিনা, মানে সেই পরিস্থিতিকে আমরা এগোচ্ছি কিনা। প্রথম কথা হচ্ছে যে এটা তো হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি দেখুন 70 দশক বলুন, 80 দশকে বলুন, একটা গ্র্যাজুয়াল একটা সিকোয়েন্স আছে। সেটি হচ্ছে প্রথমে দেখা যেত অতীতে কারা রাজনীতি করতেন, মাস্টার, তারপরে যারা আইন ব্যবসায় থাকতেন, ফুল টাইম রাজনীতি করতেন, টাকা পয়সা আছে। এরপরে হলো কি ধীরে ধীরে দেখা গেল তাদের কিন্তু আবার কিছু ক্যাডার গ্রুপ ছিল, কেউ মারামারি করতো, কেউ রাজনৈতিক করতো।
80s ঘটনা সবসময় দেখবেন আপনি একটা বিষয় লক্ষ্য করে, গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি আনইন্টারাপ্টেড থাকে তাহলে রাজনৈতিক ব্যবস্থার একটা চেহারা থাকে। যখনই কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হয়, একটা ইলিগ্যাল সরকার আসে, তখন সেই সরকারগুলো করে কি ইনস্টিটিউশন নষ্ট করে। যেমন জিয়াউর রহমান সাহেবের আমলে জিয়াউর রহমান সাহেব খুব সুন্দর করে কিছু কিছু ছেলেদের হাতে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে আচ্ছা, হ্যাঁ, সেটি অ্যানাদার ইস্যু। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মিলিটারি রুলার এরশাদ সাহেব একই কাজ করেছেন। তা তো হয়ে গেছে কি গুন্ডামিটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। এখন এই যে কথাটা বললেন আপনি যে বাইরে থেকে আউটসোর্স করে নেওয়া হচ্ছে, এটার মূল এভিলটা কোন জায়গায়? আপনি একটু গোড়ায় আসুন, আপনি দেখবেন আপনি সোশ্যাল জাস্টিস যত করে ইনশিওর করতে না পারবেন, টোটাল গুড গভর্নেন্স দিতে না পারবেন, আপনার স্ট্রিট চিলড্রেন যারা ঘোরে, যারা বস্তিতে বড় হয়, যে বাচ্চাটা এই ঠিক এই আকৃতির আর্চিনগুলো রাস্তায় ঘুরে আপনার আমার সামনে ভিক্ষা চাই, কেউ থাপ্পড় মারে থাকে, সেই থাপ্পড়টা সে শিখে ফেলে এবং ওই সমাজের উপরে সে প্রতিশোধটা নাই। দর্শক আছে। হ্যালো হ্যালো, আমি সজীরত থেকে শাহনওয়াজ বলছি। জি জনাব সারওয়ার বলুন। স্যার, আমার দুজন সম্মানিত অতিথি আছে, আমি অফিসের একটা প্রশ্ন করতে চাই সাধারণ একজন নাগরিক হিসেবে বাংলাদেশের। আমার প্রশ্নটা হলো, আমাদের যে সুশীল সমাজ বা বিশেষজ্ঞ বা এই যে মানবাধিকার কর্মী, তারা আমাদের সরকারকে বলে যে মানবাধিকার লঙ্ঘন হতেছে, তো একটা মিছিল করতে দেয়নি সরকার। এর জন্য যে খালেদা জিয়া আমাদের 16 কোটি মানুষকে জিম্মি করে হত্যা করে পুড়িয়ে মারতে, পরিবারগুলিকে অসহায় করছে, এই মানবাধিকার এই সুশীল সমাজ আজকে কোথায়? ওনাদের বাধা আমরা শুনতে পাচ্ছি না কেন? ওনারা কেন? জি ধন্যবাদ দর্শক, বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। শুনবো আমরা আলোচকরা কি বলেন। জি, দর্শকের এই প্রশ্নের জবাব দিতে উনি যে কথাটা বলে, উনি কিছু আউট অফ গ্রিভেন্স কষ্টের জায়গা থেকে কথা বলেছেন, এবং উনি যে কথাটা বললেন যে সুশীল সমাজ কথা বলছেন না, তা কিন্তু নয়। না, মানবাধিকার সংগঠনগুলোর কথা বলছেন যে মানবাধিকার বিষয়টা হচ্ছে কি, এই ধরনের রাজনৈতিক হত্যা, রাজপথে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে, সেটি হচ্ছে যে তখন উনি হয়তো ঘটনাগুলো খুব মাইনরসলি ফলো করার জন্য আসে, এবং যে কোনো মানবাধিকার সংগঠনগুলোর কাজের কিছু ম্যানার থাকে, তারা সঙ্গে সঙ্গে দেয় না, তারা কিছুদিন ধরে দেখে, রিপোর্ট দেখে, যে ডেটা কম্পাইল করে তারপরে করেন। এখনো দেখুন, এই কথাটা মানতে হবে যেটি মঞ্জুর ভাই বললেন, এই যে আমরা টেলিভিশনে যে কথাটা বলছি, আইডিয়াল কথা বলছি, আমি শুরুতে যে কথাটা বলেছি, হ্যাঁ হবে না, আমি জানি আলোচনা করে হবে না, কিন্তু আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। আমরাই কিন্তু বলছি, আমরা কিন্তু মিডিয়া, সিভিল সোসাইটির বরাত দিয়ে আমরা নিজেরা বলছি, এই কথাগুলো বলা হচ্ছে। বেগম জিয়া প্রোগ্রামের মাধ্যমে, বিএনপি জামাতের প্রোগ্রামের মধ্যে যে ভায়োলেন্সটা হচ্ছে, যে মানুষ হত্যা করা হচ্ছে, যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এই কথা আমরাই বলছি। সুতরাং আমি দর্শকের সঙ্গে খুব ঠিক হাম্বলি যে কথাটা আমি বলতে চাই, খুব বিনীতভাবে বলতে চাই, উনি হয়তো উনার ফ্রাস্ট্রেশনের জায়গাটা অনেক স্বাভাবিক, আমিও যাওয়ার আগে আমারও হতে পারে, কিন্তু আমরা বলছি, এই কথাগুলো বলা হচ্ছে। জি শুনবো, অনেক দর্শক আছেন আমাদের মাঝে, বোঝা যাচ্ছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। বলছি, আমার নাম পাপন। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটি হলো, গত 10 দিন থেকে বিএনপির ডাকা যে অবরোধ চলছে, চোরাগুপ্তা হামলা করে পেট্রোল মেরে মানুষ মারা হচ্ছে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো সরকারের। সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না। আমার প্রশ্নটা হলো, বিএনপি এবং সরকার জি বলুন, কারোই কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা দেখছি না। আমরা সাধারণ মানুষ কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি? জি ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, দর্শকের এই প্রশ্নের আগের দর্শকের একটা প্রশ্নে, যেখানে নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে। আগে সাধারণত পলিটিক্যাল লিডারদেরকে গৃহবন্দী করা হতো, এখন হচ্ছে অফিস বন্দী হয়ে গেছেন খালেদা জিয়া, একটা ব্যক্তি। না, বন্দিত্ব নিয়েও কিন্তু এক ধরনের যে যাই বলুক, এটাকে ওনাকে বন্দী করে রাখা হয়েছে, বন্দী করা হয়েছে, কিন্তু সেখানে সকল নেতারা যাচ্ছেন, তার সাথে পরামর্শ করছেন, ওখান থেকে কিন্তু আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন, হরতাল ডাকছেন। তারপরে প্রধানমন্ত্রী বলছেন তিনি চাইলে তার বাসায় ফিরতে পারেন। তো বন্দি দশা হলে তাহলে এই রাজনৈতিক সংযোগ, দেখা সাক্ষাৎ, এই ধরনের ঘটনাগুলো তো ঘটার কথা না। নিরাপত্তার প্রশ্ন আসছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম রিপোর্ট আছে যে খালেদা জিয়ার প্রতি আক্রমণ হতে পারে এবং এক ধরনের পরিস্থিতি তৈরি করে দেশের এক ধরনের অবস্থা তৈরি হতে পারে। সেদিক থেকে এসব কথা কি আপনি বিশ্বাস করেন? না, বিশ্বাস করা কিন্তু সেটি তো সব বলছি কথা, আমি বলি অবিশ্বাসের করার পিছনে আপনার
মানে আপনি কতটা নিশ্চিত যে আপনার কাছে যুক্তি আছে? তো আপনি যে বলছেন সেটা তো আপনার ধারণা থেকে। আমার ধারণা কি শুনেন, এই ধরনের কথা সরকাররা ওনাকে বন্দী করা হয়েছে, নিরাপত্তা ইসের মধ্যে নেওয়া হয়েছে কারণ ওনার উপর অ্যাটাক হতে পারে, এই ধরনের কথা ধোপে টিকে না। মূল কথাটা হচ্ছে কি, সরকার এখানে ওনাকে মিটিং করতে দেয় নাই, মিটিং করার কাজে ওনাকে অবরুদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী যার রেজাল্ট হচ্ছে জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল, 23 জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেছেন, প্রধানমন্ত্রী মারা যেতে পারতেন সেদিন। তো এই যে সংক্ষুব্ধ রাজনৈতিক সংকটে এখানে এর ফলাফলটি কেউ পেতে চায়, একটি সংকট সৃষ্টি করে, এটিও তো থাকতে পারে। মানে আপনি কিভাবে নিশ্চিত বলতে চাচ্ছেন যে এই দুই পার্টির বাইরে নন পলিটিক্যাল অ্যাক্টররা অ্যাক্টিভ, সেটি যদি আপনি ওপেনলি এটা বলতে চান বলুন, কিন্তু বাস্তবতা আমার জানা নেই, কিন্তু সরকারের নিরাপত্তার যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই কথা বলেছেন। তো বাস্তবতা হলো কি, আমরা দুইটা সরকারেরও চাপে আছি, সাধারণ পাবলিক এবং বিরোধী দলের চাপে আছি। একজন অবরুদ্ধ হয়েছেন, উনি অবরুদ্ধ হয়ে সারা বাংলাদেশকে অবরুদ্ধ করে ফেলছেন। সাধারণ লোকের সকল স্বাধীনতা আজকে, এই যে দেখেন, এই বগুড়া থেকে কোনো সবজি আসতে পারবে না, মাদারীপুর থেকে কিছু আসতে পারবে না, আমার শিবচরের লোকজন ঠিক মতো আসতে পারে না, তাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। কেন? আমাদের কোনো কি অধিকার নাই? এই দুই এরা জনগণের অধিকারকে গুরুত্ব দেন না। এরা যেভাবেই আমাদের রাজনীতিবিদ যেভাবেই হোক পাহাড়ে যেতে চায়। তার আমি একটা উদাহরণ দেই, যে এই যে বিএনপির যে কি ন্যাক্কারজনক ঘটনা, সিনেটরদের সিগনেচার নকল করে ছাড়লেন, তারপরে বললেন যে অমিত শাহ, ভারতের একজন নেতা, অমিত শাহ তাকে ফোন করেছে, অর্থাৎ অমিত শাহ ফোন করছে, সুতরাং ভারত আমার পক্ষে আছে, জনগণ তোমরা এসে আমার পেছনে লাইন দাও। কিন্তু কোন অমিত শাহ? ভারতে বহু অমিত শাহ আছে, কোন অমিত শাহ যোগ করে ওনাকে ফোন করছে? উনি মনে করছে অরিজিনাল অমিত শাহ আমাকে ফোন করছে। এটা দেখে মনে হয়, এরা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত তোষণ বিএনপির, এরা যে হঠাৎ করে না আবার হিন্দু ধর্ম গ্রহণ করে বসে। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি বলেছেন এই যে নাটকীয়তা বা এই যে একটি অসত্য ঘটনাকে সত্য বলে চালিয়ে দেওয়ার যে প্রসঙ্গটি বলেছেন, সেটি কেন? নিশ্চয়ই একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে সেখানে, যে অমিত শাহের প্রসঙ্গটি বলছেন বা 6 কংগ্রেসম্যানের কথা বলছেন। এই ধরনের অর্থাৎ একটি পরিস্থিতি তৈরি করার রাজনৈতিক এজেন্ডাও তো থাকতে পারে দলের মধ্যে। সরকার মনে করছে যে সেটি সার্বিক অর্থে এই রাষ্ট্রের জন্য বা সেটি মঙ্গলজনক নয়। 5ই জানুয়ারিকে কেন্দ্র করে যে সরকারের ভাষায় এক ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি করা, জ্বালাও পড়া ঢাকা শহরকে এবং বিশ্বকে জানিয়ে দেয়া যে বাংলাদেশে বিশাল ঘটনা ঘটছে, বিক্ষোভ বিদ্রোহ হয়েছে, ফলে ইন্টারভেনশন দরকার, এরকম একটি জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। অনেক সরকারি ভাষ্যকাররা বলছেন বা সরকার দলীয় লোক বলছেন। তো এই আশঙ্কাটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। প্রথম কথা হচ্ছে যে আমি একটু মজুবের সঙ্গে ওই জায়গা থেকে বলতে চাই, সেটি হচ্ছে বেগম জিয়া অ্যারেস্ট কি অ্যারেস্ট নন, এই প্রশ্ন বিতর্ক করা যেতে পারে, কিন্তু একটা কথা মানতে হবে যে শি ইজ নট ফ্রি। প্রথম কথা, তিনি স্বাধীন নন। রাজনৈতিক কর্মসূচি আমি বলছি উনি দেখা করতে পারছেন, উনি ইচ্ছা করলে। স্বাধীনতার অর্থ কি? আমি যেখানে ইচ্ছা যাব, যা ইচ্ছা করবো, মানে আমার উইদিন দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমি ইচ্ছা করলে আমার ঘরের বাইরে যেতে পারবো না। এটা কি ফ্রিডম? দিস ইজ নট ফ্রিডম। উনি হয়তো অ্যারেস্টেড না, অ্যারেস্টেড হলে তার সঙ্গে কেউ রাজনৈতিক দেখা করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, সেটা একটা আর একটা লিগ্যাল রেজিম আছে। কিছু কিছু রাইট তার কার্টেল করা হয়, সেই রাইট তার কার্টেল করা হয়নি। কিন্তু বেগম জিয়া কনফাইন্ড এবং শি ইজ নট ফ্রি। আমি যদি বলি তিনি মুক্ত নন, এই কথাটা এক বাক্যে বলা যায়, বিএনপি আওয়ামী লীগ সবাই মানবেন। কারণ বলছেন সরকার যে তার উপরে তিনি নিজে জিডি করেছেন, তার জীবনের উপর হুমকি আছে। হতে পারে উনি জিডি করেছেন এবং ওনার লাইফ থ্রেটনিং হতে পারে, যে কোনো একটা থার্ড পক্ষ তাকে হত্যা করলে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবেন না। আজকে যদি বেগম জিয়া মারা যান, কথার কথা, ওই কনফাইন্ড অবস্থায় আওয়ামী লীগ সরকার, এই আলোচনাগুলো আপনাকে আমি যে যতটুকু বুঝি থাকতে পারবেন না। আমি আপনাকে এইটুকু আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আই মে বি রং, বাট উনি হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বেগম জিয়াকে কেন উনাকে মুক্ত নন, উনি কেন মুক্ত নন? সেটা হচ্ছে বেগম জিয়ার অবস্থা আমি খুব সহজে আমি বোঝাতে চাই। সেটি হচ্ছে পরাজিত জেনারেলের কোনো স্বাধীনতা থাকে না। উনি গণতান্ত্রিক ভাষাটা ঠিক করতে পারেননি 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। উনি যদি আপনার হাতে, আপনিও মনে করছেন যে আমার হাতে একটা AK-47 আছে, আমিও মনে করছি। এখানে একটু থামায় প্লিজ, একটু যদি অ্যালাউ করেন। এখানে পরাজিত দুইটা পার্টি পরাজিত, বিএনপিও পরাজিত, আওয়ামী লীগও পরাজিত। আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয় কেন? কেন তাদের এইসব কথা ভাবতে হবে যে খালেদা জিয়ার উপর অ্যাটাক হবে? কারণ আমি একটু একটা মিনিট আপনি নিয়ে নেব। এই যে 153টা সিটে কোনো ইলেকশনই হয় নাই, এই যে 153টা অটো এমপি নিয়ে আপনি সেখানে আপনি বাই ইলেকশন দেন,
আপনি সেখানে বাই ইলেকশন দিলে বৈধতা আসবে। বিএনপি তো বৈধ সরকারকে দাবি করছে না, না, বা না, বিএনপি দাবি কেন? আমরা জনগণ দাবি করতেছি যে বাই ইলেকশন হোক। না মুজিব ভাই, আমি যে কথাটা বলতে চাই, 5ই জানুয়ারি নির্বাচনের জায়গা থেকে আমার একটা খুব সহজ, আমি কখনোই মনে করি না যে আমরা একটু অন্য প্রসঙ্গ না, আমি এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, কারণ উনি যেটা বললেন এটা খুব সহজভাবেই। কারণ হচ্ছে যে বেগম জিয়া ওই সময়ে, আমি যে কথা বলছিলাম যে আপনার হাতে একটা 47 AK-47 আছে, আমার কাছে 47 আছে, দুজন যদি আমরা দুজনকে ভয় করে এক জায়গায় আসতাম তাহলে একটা কথা ছিল, বেগম জিয়া মারামারি করে হেরে গেছেন, সোজা একটা কথা। এবং পলিটিক্যাল সায়েন্সের একটা স্ট্যাবলিশ তত্ত্ব হচ্ছে ওয়ার্স্ট ফর্ম অফ পলিটিক্যাল গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ বেটার দ্যান আদার্স। প্রশ্ন হচ্ছে যে আমি এই সরকারটাকে 5ই জানুয়ারি নির্বাচনকে কখনো মডেল বা ভালো বলবো না, গণতান্ত্রিক স্পিরিটে কখনো এটা ঠিক না, কিন্তু তখন তার বিকল্প ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি এই ধারায় চলবে? কিন্তু না, আমাদের কথা হচ্ছে আমি একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক হিসেবে আমি মনে করি যে এখন বেগম জিয়াকে আমরা অনেক শিক্ষা দিয়েছেন আপনার আওয়ামী লীগরা, আসুন ধন্যবাদ। আমরা ভিন্ন প্রসঙ্গ যেতে চাই যে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক ধরনের আশঙ্কা আমরা করছি, কিন্তু শিক্ষামন্ত্রী থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করা হচ্ছে। এই যে আমরা শিক্ষাবর্ষের শুরুতে এই ধরনের দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে গেলাম, অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক মতো চলছে না, ছাত্ররা বই পেয়েছে কিন্তু তারা স্কুলে যেতে পারছে না। আপনি একটু মন্তব্য চাই যে এই প্রশ্নপত্র ফাঁস এবং এই একইভাবে শিক্ষা জীবন যে বিঘ্নিত হচ্ছে, ছোট করে। না, প্রশ্নপত্র ফাঁস তো একটা আমাদের পেরেনিয়াল প্রবলেম হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁস হবে এবং আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলবেন যে ফাঁস হয় নাই, তারপরে ওই ঘটনা ওইভাবেই চলে যায়। এটা একটা আমাদের জাতীয় সমস্যার আমরা দাঁড়িয়ে গেছে। কিন্তু সবচেয়ে যেটাই হলো যে এইসব ছাত্ররা বছরের প্রথমেই দেখতেছে যে ভায়োলেন্স, তারা ক্লাসে যেতে পারে না। তার মধ্যেও আমি একটা এত কিছুর ভিতরেও এই হতাশা ব্যঞ্জক এই যে বিভৎস যে চিত্র, তার ভিতরে একটা সুন্দর চিত্র আমি দেখলাম আপনাদের টেলিভিশন চ্যানেলে, যে শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে এবং বহু জায়গায় এই ছাত্রছাত্রীরা, ছোট ছোট শিশুরা তারা মিছিল করছে তাদের শিক্ষার জন্য। তাদের এটা আমার কাছে খুবই আনন্দ দেয় যে এসব ইয়াংরা একটা নতুন ভবিষ্যতের কথা ভাবে, আর যারা ওল্ডরা পুরানো দিকে নিয়ে যেতে চায়, জাতিকে পিছিয়ে নিয়ে যেতে চায়। এটাই আজকের আমার কাছে সবচেয়ে, এটাই কন্ট্রাস্ট। চৌধুরী, সেটি হচ্ছে যে মন্ত্রী মহোদয় বলেছেন যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, উনি পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছেন যে এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। সে অনুযায়ী মন্ত্রণালয় থেকে চিঠিও গেছে যে কারা এই প্রশ্নপত্রগুলো ফাঁস করছে। দেখুন, প্রশ্নপত্র ফাঁস হবে কেন আপনি ফেসবুকে ঠিকই পাবেন। মন্ত্রী মহোদয়রা এই কথাগুলো বলবেন, কারণ এই কথা না বললে সর্ষের ভিতরে ভূত না। উনি কেন বলবেন? উনি বলবেন উনার আশেপাশের লোকজন যারা আছেন তারাই এই কাজগুলো করেন। মোটামুটি এটা খবরের কাগজে বহুবার লেখা হয়েছে। তার কারণ হচ্ছে প্রশ্নপত্র ফাঁস না করলে আপনি 95-96% পাস করাতে পারবেন না। না হলে আপনি এডুকেশন মিনিস্টার, আমি সরকারকে বলবো না, এডুকেশন মিনিস্টার হন বা প্রাইমারি হোক, যেই হোক, আপনাদের এই ক্রেডিটটা আপনার বলতে পারবেন না। শিক্ষামন্ত্রী কিন্তু একভাবে বলেছেন, আমার যেটা মনে পড়ে যে সর্ষের ভিতরে এত ভূত, উনি একটা বক্তৃতা বলেছেন। এই কথাটা বলবার আগে উনার পদত্যাগ করা উচিত ছিল। আমি মনে করি আইডিয়ালি উনি, আমরা আশা করব যে এরকম যেন ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেটি আমরা প্রত্যাশা করি জাতির ভবিষ্যৎ রক্ষার জন্য, জাতিকে তৈরি করবার জন্য। আমরা আরেকটা সংবাদ আছে যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিবৃতি দিতে 49 জন নাগরিক একটি স্বাক্ষর ব্যাখ্যা দিয়েছিলেন। সেখানে তার ব্যাখ্যা দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অল্প কথায়, আমি এই সংবাদটা দেখেছি, বুঝলেন, এটা আমি দেখেছি, কিন্তু আমি সঠিক সব এটা সম্পূর্ণ সংবাদটা পড়ার সময় হয় না। তবে যেটা হলো যে একজনে দাবি করতে পারে একটা একজনের মুক্তির জন্য, আমরা এই প্রসঙ্গটা শুনতে পারলাম না। দুজনকে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকে শিশু সংবাদ। সাথে থাকবার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, মোহনার সাথেই থাকুন।